ফুটবল এবং ফুটবল নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করে চলেছেন। কোচিংয়ে কেন এলেন? আমি রেফারিং সিআরতে রেফারিংও করেছি। এনার্জি চলে আসে না আমি কোচিং থেকে কিছু করতে পারি বা আমি করতে পারবো। তো এই মুহূর্তে দাঁড়িয়ে মুম্বাইতে তার কোচিং একাডেমি চলে, শ্রীলঙ্কাতেও তার কোচিং একাডেমি চলে। জিনাদিন জিদান, বুঝতে পারছেন তো, তার ফুটবল একাডেমির সঙ্গে এই লোকটির টাই আপ রয়েছে। মোহাম্মদ সালার ক্লাবের সঙ্গেও লোকটার টাই আপ আছে। আমি তো ইংল্যান্ডেও করেছি, আমি ফ্রান্সেও এখন পার্ট টাইম কোচিং করছি। আজকের দিনে দাঁড়িয়ে আমার একাডেমি ওয়ার্ল্ডের 24 কান্ট্রিজের সঙ্গে টাই আপ আছে। আমাদের দেশে একাডেমির কনসেপ্টটাই যেটা বলে সেটা ভুল। আজকে আমার একাডেমি থেকে 7খানা বাচ্চা অ্যাব্রডে চলে গেছে, জার্মানিতে গেছে, স্পেনে গেছে। ওখানে প্রশিক্ষণ করে আবার ফিরেছে না? ওখানটাই আছে, ওখানেই আছে তারা। এবং আমার একাডেমি ইন্ডিয়ার আমার মনে হয় ফার্স্ট একাডেমি যার আন্ডার 10 বাচ্চারা ইউরোপে খেলতে যায়। যে জ্যাকেটটা পরে আছেন সেটাও জিদান একাডেমিরই জ্যাকেট পরে আছেন। হ্যাঁ, আমার একাডেমির বাচ্চারা তো মিট করেছে অলরেডি। জিদানের যে বড় ভাই সে আমার একাডেমির বাচ্চাদের খুব ফেভার করে। শ্রীলঙ্কার যে গরিব বাচ্চা আছে, গরিব অরফান বাচ্চা, ওদের জন্য আমি করেছিলাম আজ থেকে 11 বছর আগে। তাহলে আপনার কাছে বাংলা কেন প্রাপ্ত? বাংলায় কেন কাজ করবেন? কলকাতা ময়দানে কোচিং করতে গেলে আপনার কলকাতা ময়দানে কোচের নিজের ব্যক্তিত্ব কতটা রাখতে পারে সেটা খুব, আপনারা রিপোর্টার আপনারাও জানেন। আমি কোচিং পড়াশোনা করে আমি কোচ হয়েছি, মেহনত করে কোচ হয়েছি। আমি তো ব্যাকডোরের কোচ নয়। প্রযোজক হয়ে আমি একসময় আইএফের কোনো সেক্রেটারির সঙ্গে মিট করতে, আমি শুনে, আমি কোনো একজন সেক্রেটারি ছিলেন, আমি ওনাকে ফোন করেছিলাম, ফোন ধরেননি, মেসেজও করেছিলাম, তখন উনি দেখা করতে অস্বীকার করেছিলেন। ঠিক আছে, আমি যদি বেঙ্গলের জন্য 4 দিনের জন্য পাঠাই, আমি নিশ্চয়ই আইএফের থেকে পয়সা চাইবো না। আপনারা হয়তো জানেন না, আমি প্রত্যেকবার বাংলা থেকে 2টো প্লেয়ারকে আমি ইউরোপে নিয়ে যাই, গরিব বাচ্চা যাদের 1 পয়সাও যাদের খরচ করার ক্ষমতা নেই। তো আমি বাংলা থেকে উঠেছি, আমার বাংলাকে কিছু রিটার্ন দেওয়ারও আছে। নমস্কার, আপনারা দেখছেন প্যারালাল স্পোর্টস। প্যারালাল স্পোর্টসের বিশেষ সেগমেন্ট প্যারালাল আড্ডা। প্যারালাল আড্ডায় মূলত আমরা কথা বলি ক্রীড়া জগতের মানুষের সঙ্গে, তাদের উত্থান, তারা কি করছেন, সেই সমস্ত বিষয়। আজকে যে লোকটার সঙ্গে কথা বলবো তার থেকে সত্যি একটা ইন্সপিরেশন পাওয়ার মতো একটা আড্ডা হবে। এই যে আড্ডাটা হবে, এই আড্ডাটায় মূলত তার লাইফ জার্নিটা নিয়ে কথা বলবো, এবং কথা বলে আমার মনে হয় এই আড্ডার শেষে এই আড্ডা থেকে অনেকেই ইন্সপায়ার হবে, এরকম একটা আড্ডা হবে। কারণ এই লোকটা হয়তো কলকাতা ফুটবলে ইস্টবেঙ্গল মোহনবাগানে সুনামের সঙ্গে কোচিং করিয়েছেন বা খেলেছেন এরকমটা নয়, কিন্তু ফুটবলে কিন্তু একেবারে মাটির থেকে উঠে এসে দাগ কেটে গেছেন। এমনকি বিদেশের মাটিতেও এখন সেই লোকটা সুনামের সঙ্গে কিন্তু নাম করেছেন এবং তার কাজ তিনি করে যাচ্ছেন, ফুটবলার তৈরি করে যাচ্ছেন। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন মলয় সেনগুপ্ত, কোচ মলয় সেনগুপ্ত। মলয়দা, প্যারালাল স্পোর্টসে আপনাকে স্বাগত। ধন্যবাদ। প্রথমেই জিজ্ঞাসা করব মলয়দা, ফুটবল এবং ফুটবল নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করে চলেছেন। শুরুর দিকটা অবশ্যই অনেকটা স্ট্রাগল থাকে, কারণ একদম আপনি যে জায়গা থেকে আসছেন, প্রত্যন্ত জায়গা থেকে, তো কিভাবে শুরুটা হলো? ফুটবলে আসার কথাটা যদি আমি জিজ্ঞাসা করি, ফুটবলে ছোটোবেলা থেকে কি ফুটবলের প্রতি ন্যাক এবং ফুটবল খেলাধুলা আগ্রহটা ছিল? আমাদের পাড়ার যে ক্লাব আছে সেখানে সেক্রেটারি ছিলেন নিহার রঞ্জন গুহ, তার অনেকটা উৎসাহ ছিল। আর আমার কোচিং জগতের যে হাতে খড়ি সেটা হয়েছে আমাদের প্রাক্তন ফুটবলার প্রতাপ ঘোষের হাত দিয়ে। পাড়ায় ফুটবল খেলা এবং সেখান থেকে খেলাধুলায় কতদূর আর কি, মানে নিজে খেলেছেন যখন, কি অ্যাচিভ করা বা কিছু? ছোট ক্লাবে, কোনো বড় ক্লাবে না, ছোট ক্লাবে, কিন্তু কোচিং করাটা একটা স্বপ্ন ছিল। আমি সেটাই জিজ্ঞেস, কোচিংয়ে কেন এলেন আর কি, মানে কি মাথায় আসলো যে ফুটবল তো খেলেছি, এবার কোচিংয়ে আসার ভাবনাটা কোথা থেকে আসলো? ফুটবলটা এ করার পর কোচিংয়ে আসার ভাবনাটা আসে, আমি সিআরতে রেফারিংও করেছি। রেফারিং করার পরে তারপরে হট করে আমি একটা সুযোগ পেয়ে যাই এনআইএস করার। তো এনআইএসটা করার পর পাতিয়ালা থেকে করি। এনআইএসটা করার পরই ফুটবলে মোটামুটি একটা কোচিং করব সেই জায়গাটা চলে আসে। আর সেই মুহূর্তে নেহেরু যুব কেন্দ্র, ওরা একটা ইউথ ডেভেলপমেন্ট ক্যাম্প, কোচিংয়ের ক্যাম্প করেছিল, সেটা আমাকে দায়িত্ব দিয়েছিল। সেইটা করার পরে একটা এনার্জি চলে আসে না আমি কোচিং থেকে কিছু করতে পারি বা আমি করতে পারবো, সেই কনফিডেন্সটা এসে যায়। তারপরে ধীরে ধীরে আমি কোচিংয়ে চলে আসি। আচ্ছা, প্রথমে দর্শকদের বলে রাখি, মূলত যে এই মলয় সেনগুপ্ত কাজ করে চলেছেন, মলয় সেনগুপ্ত কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে মুম্বাইতে তার কোচিং একাডেমি চলছে, যেখান থেকে কিন্তু প্রচুর
ছেলে, প্রচুর ফুটবলার তিনি প্রডিউস করছেন এবং তাদেরকে বিদেশের মাটিতে পর্যন্ত তারা খেলতে যাচ্ছে। এমনকি তিনি শ্রীলঙ্কাতেও তার কোচিং একাডেমি চলে। পাশাপাশি জিদানের ফুটবল একাডেমির সঙ্গে, জিনাদিন জিদান, বুঝতে পারছেন তো, তার ফুটবল একাডেমির সঙ্গে এই লোকটির টাই আপ রয়েছে। পাশাপাশি মোহাম্মদ সালাহ, সবাই আমরা জানি মোহাম্মদ সালাহর ক্লাবের সঙ্গেও লোকটার টাই আপ আছে। মানে এরকম একটা ব্যক্তির সঙ্গে পুরো এই বিষয়গুলো নিয়েই আমি কথা বলবো। দাদা, প্রথমে আগে এই জায়গাটায় আসি যে এখন আপনি কি করছেন, মানে কোন কোন জায়গায় আপনার প্রজেক্টের কাজ চলছে? কোচিং, আমি তো ইউথ ডেভেলপমেন্ট কোচ, আমি তো ইংল্যান্ডেও করেছি, আমি ফ্রান্সেও এখন পার্ট টাইম কোচিং করছি। আর তার সঙ্গে আমার একাডেমিটা যেটা ছিল, একাডেমিটা 20 বছর হয়ে গেছে। তো প্রথমে এতটা, যেহেতু আমি কোচিং ডাইরেক্টলি আমি ইনভলভ ছিলাম, একাডেমিটাকে আমি ততটা করতে পারিনি, কিন্তু বর্তমানে আমার একাডেমিটার দিকে আমি নজর দিয়েছি। আজকের দিনে দাঁড়িয়ে আমার একাডেমি ওয়ার্ল্ডের 24 কান্ট্রিজের সঙ্গে টাই আপ আছে। মানে এটা মুম্বাইয়ের যে একাডেমিটার নাম আন্ধারি ফুটবল একাডেমি। প্লাস আমি নিজে ওয়ার্ল্ডের 7খানা কান্ট্রির একাডেমি, মানে আমি টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে বর্তমানে কাজ করছি। তার মধ্যে তানজানিয়া আছে, উগান্ডা আছে, সার্বিয়া আছে, মন্টেনেগ্রো আছে, থাইল্যান্ডের বাস্টেজ একাডেমির আমি টেকনিক্যাল ডিরেক্টর। তো এরকম 7খানা কান্ট্রির টেকনিক্যাল ডিরেক্টর হিসেবেও আমি কাজ করছি। এই যে বাচ্চাদেরকে আপনি একাডেমিতে যারা ফুটবল শিখছে, তাদের ভবিষ্যতে মানে তারা সামনের দিকে কি পাচ্ছে আপনার এই একাডেমি? দেখুন, একাডেমি তো অনেক হয়। একাডেমির, আমাদের দেশে একাডেমির কনসেপ্টটাই যেটা বলে সেটা ভুল। কারণ একাডেমি করতে গেলে শুধু তো কোচিং করলে হবে না, একাডেমির বাচ্চাদের প্রফেশনালিজমটা শেখাতে হবে। তারা ফুটবল খেললে কি পাবে সেই জায়গাটা তাদের দেখাতে হবে। তারা ফুটবলের থেকে কেরিয়ার করতে পারে সেই জায়গাটা তাকে দেখাতে হবে। তো অনেকগুলো জায়গা দেখানোর দরকার আছে। আর বর্তমান দিনে দাঁড়িয়ে আও প্র্যাকটিস করো যাও এই করলে তো হবে না। সেই বাচ্চাটাকে এক্সপিরিয়েন্স দেওয়াতে হবে। আজকে ইন্ডিয়ান ফুটবল, আজকে আর যদি বলে ভারতীয় ফুটবল কি আছে? বর্তমানে ইন্টারন্যাশনালি হয়ে গেছে। আজকে ভারতবর্ষের মাটিতে সারা পৃথিবীর ছেলেরা খেলছে। ঠিক আছে, তাহলে আপনি চিন্তা করুন, যদি বাংলাদেশের প্লেয়াররা গিয়ে বিদেশে খেলতে পারে, যদি নেপালের প্লেয়াররা গিয়ে বিদেশে খেলতে পারে, যদি থাইল্যান্ডের প্লেয়াররা গিয়ে ইউরোপে খেলতে পারে, তাহলে ইন্ডিয়ান প্লেয়ার কেন পারবে না? ঠিক আছে, তো সেইটাই হচ্ছে টার্গেট। আজকে আমার একাডেমি থেকে 7খানা বাচ্চা অ্যাব্রডে চলে গেছে, জার্মানিতে গেছে, স্পেনে গেছে, ইউকেতে আছে, আপনার ইউএসএতে গেছে। ঠিক আছে, ওরা কি ওখানে প্রশিক্ষণ করে আবার ফিরেছে না ওখানটাই আছে? ওখানেই আছে তারা, ওখানেই আছে। এই আমার একটা ছেলে যশ বলে, ওই ছেলেটা এখন যাবে ভ্যালেন্সিয়া একাডেমিতে যাবে। ও এখন 6 মাসের জন্য যাচ্ছে, যদি ওর রেজাল্ট ভালো থাকে তাহলে ওখানে ওকে চান্স দেবে। প্লাস আমার জার্মানিতেও যে টাই আপ আছে, আমি কোনো বিগ ক্লাবের সঙ্গে টাই আপ করছি না। আমি তো একাডেমি, তো সেই ক্লাব যারা আমাদের বাচ্চাদের চান্স দিতে পারবে। কারণ দেখবেন ইউরোপের বড় বড় ক্লাবগুলো ওরা কি চায়, ওরা ফ্র্যাঞ্চাইজি দেয়, ওদের মানি মেকিং, জাস্ট মানি মেকিং। ওরা কিন্তু আমার দেশের বাচ্চাদের ডেভেলপ করার কথা ভাবছে না, আমার দেশের বাচ্চাদের চান্স দেবে না। ধরুন ম্যানচেস্টার এখানে একাডেমি করে বসে, বা রিয়াল মাদ্রিদ এখানে ফ্র্যাঞ্চাইজি দিয়েছে, ওরা একটা ছেলেকে এখান থেকে নেবে না, সেই স্কোপও নেই। ঠিক আছে, তাহলে আমাকে এমন একাডেমির সঙ্গে বা এমন ইয়ের সঙ্গে টাই আপ করতে হবে, ক্লাবের সঙ্গে, যারা আমার একটা বাচ্চাকে অন্তত সুযোগ দেবে এবং যেখানে খেলার সুযোগ আছে। ঠিক আছে, তো সেইটা আমাকে দেখতে হবে। সুতরাং আমি যদি 2 কোটি টাকা দিয়ে আমি রিয়াল মাদ্রিদের ফ্র্যাঞ্চাইজি নিলাম, আমার কোনো লাভ নেই, আমার বাচ্চাদেরও লাভ নেই। তো আমার একাডেমিটা আমি বিজনেস কনসেপ্টে নিয়ে যাইনি। আমার একাডেমি থেকে আমার মেন হচ্ছে বাচ্চাদের তুলতে হবে। এবং আমার একাডেমি ইন্ডিয়ার আমার মনে হয় ফার্স্ট একাডেমি যার আন্ডার 10 বাচ্চারা ইউরোপে খেলতে যায়। এবারে আমার টিম বাস্টেজে গেল খেলতে থাইল্যান্ডে, এশিয়ান একাডেমি চ্যাম্পিয়নশিপ ওরা একটা টুর্নামেন্ট করলো। সেখানে আমার সবথেকে ছোটো যে 2টো বাচ্চা ছিল 6 বছরের বাচ্চা। তো আপনি বেঙ্গল কেন, আপনি ইন্ডিয়াতেও দেখাতে পারবেন না যে 6 বছরের বাচ্চারা তাদের মায়েরা একা ছেড়ে দিচ্ছে। ইংল্যান্ডে আমার টিম গেছে, সেখানে আমার সবথেকে ছোটো বাচ্চাটা ছিল 7 বছরের। গত বছর ফ্রান্সে জিদান একাডেমিতে আমার টিম গেছে, আমার সবথেকে 2টো ছোটো বাচ্চা ছিল, একটা 6 বছর, একটা 7 বছরের। মহারাষ্ট্র গভর্নর আমার টিমকে ডেকেছিল লাঞ্চের জন্য গভর্নর হাউসে। ওই বাচ্চা দুটোকে দেখে গভর্নর সব ভুলে গিয়ে তাদের কোলে বসিয়ে নিয়েছে। তো আমার কথা হচ্ছে, আজকে ফুটবলে দেখুন, ওয়ার্ল্ড ফুটবল শুরু করছে কখন? 4 বছর বয়স থেকে।
3.5 থেকে 4 বছর বয়সে তারা ফুটবল শুরু করছে। এবং ওয়ার্ল্ড ফুটবলের কনসেপ্টটা কি, বেস্ট কোচেদের হাতে ইউথদের তুলে দাও, যেখানে কোনো খামতি থাকবে না। আমাদের দেশে কি, আমাদের বেঙ্গলে, আমি দেশের কথা বলবো না, বেঙ্গল, সেখানে কি হচ্ছে না। ঠিক আছে, আমাদের এখানে যদি বলেন আপনি 4 বছর বয়সের বাচ্চাদের ফুটবলে নিয়ে আসতে, কোনো পেরেন্টস আনবে না। আসবো, আমি এই বিষয়টায় আসবো, তবে তার আগে আপনাকে জিজ্ঞাসা করব, আমার কাছে টিম আছে, পুরো আন্ডার 6-এর পুরো টিম আছে আমার কাছে, আন্ডার 8-এর পুরো টিম আছে। ঠিক আছে, আমার বাচ্চারা যায়, আমার একাডেমির পেরেন্টসরা এতটাই আমার প্রফেশনাল তৈরি করেছি, তারা চোখ বন্ধ করে বাচ্চাদের একা ছেড়ে দেয় যে আমার বাচ্চা খেলতে যাবে। আমি আপনাকে ফটো দেখাবো, আপনি দেখবেন কত ছোট বাচ্চা সেই ইউরোপে 10 দিন 12 দিন করে চলে যাচ্ছে খেলতে। একদমই। পাশাপাশি যেটা জিজ্ঞাসা করব, মানে আমাদের সবারই তো বিদেশি ফুটবল নিয়ে একটা বাড়তি আগ্রহ থাকে, সুপারস্টার, বিশেষ করে জিনাদিন জিদানের খেলা আমরা সবসময় দেখেছি, জিনাদিন জিদানের খেলার ভক্ত আমরা। পাশাপাশি জিনাদিন জিদান সম্ভবত যেটা শোনা যাচ্ছে দিদিয়ার দ্রেশা এই বিশ্বকাপের পর অবসর নেবে এবং তারপর ফ্রান্স দলের হয়তো দায়িত্বে জিনাদিন জিদান আসতেও পারেন, এরকম একটা জোর শোরগোল কিন্তু ফ্রান্সে চলছে। সেই জিনাদিন জিদানের একাডেমির সঙ্গে আপনি টাই আপ করেছেন। আমি দেখছি আপনি যে জ্যাকেটটা পরে আছেন সেটাও জিদান একাডেমিরই জ্যাকেট পরে আছেন। এটা কিভাবে করলেন এবং এটা থেকে আমাদের দেশের ফুটবলে কি উপকৃত হচ্ছে, কি হচ্ছে? দেখুন, আমার উয়েফাই লাইসেন্স, তো আমার ইউরোপিয়ান লাইসেন্স, ইউরোপের বিভিন্ন কান্ট্রির সঙ্গে আমার যোগাযোগ আছে। সেই হিসাবে আমি ইংল্যান্ডে ছিলাম, আমি ইংল্যান্ডে কাজ করেছি, সেই হিসাবে ফ্রান্সেও আমার যোগাযোগ আছে, পুরো অল ওভার ইউরোপের সঙ্গেই আমার যোগাযোগ আছে, অল ওভার ওয়ার্ল্ডের সঙ্গে। সেইভাবেই তৈরি হয়েছে যোগসূত্র। জিদান একাডেমির যে চিফ কোচ, সে আমার খুব ভালো বন্ধু। ঠিক আছে, তো এইভাবে ধীরে ধীরে যোগাযোগ তৈরি হয়ে যায়। তাহলে বলাই যেতে পারে যে আপনার হাতে যে বাচ্চারা আর কি গড়ে উঠছে, তারা ওই একাডেমিতে যখন সুযোগ পাবে, নিজের অপরচুনিটি পাবে নিজেকে মেলে ধরার, কখনো তাহলে জিদানের সান্নিধ্যের আসাও সুযোগ পাবে, তার থেকেও টিপস নেওয়ার সুযোগ পাবে। হ্যাঁ, আমার একাডেমির বাচ্চারা তো মিট করেছে অলরেডি। যারা আমার একাডেমির বাচ্চারা যারা ট্রেনিং করতে যায় ওরা তো মিট করে। এবং জিদানের যে বড় ভাই, সে আমার একাডেমির বাচ্চাদের খুব ফেভার করে, সমস্ত রকম তাদের উৎসাহ দেওয়ার জন্যে। এইবারও আমার যারা বাচ্চারা গিয়েছিল তাদের উৎসাহ দেওয়ার জন্যে জিদানের সই করা বল, জিদানের সই করা জার্সি সব বাচ্চাদের গিফট করে, যাতে এরা উৎসাহ পায়। একদম, এই উৎসাহগুলোই দরকার। এই উৎসাহগুলো পেলে ছোট ছোট বাচ্চারা হয়তো খেলার প্রতি, ফুটবলের প্রতি আরও বেশি আগ্রহ হবে এবং আরও বেশি মাঠমুখী হবে এবং আরও নিজেদের সেরাটা মাঠে দেওয়ার চেষ্টা করবে। ঠিকই। পাশাপাশি দাদা জিজ্ঞাসা করব, আপনি ইন্ডিয়াতে, মুম্বাইতে তো একটা আপনার একাডেমি রয়েছেই, পাশাপাশি শ্রীলঙ্কাতেও আপনি একটা একাডেমি করেছেন, সেটা যদি একটু বলেন। শ্রীলঙ্কাতে আমার একাডেমিটা মূলত শ্রীলঙ্কার যে গরিব বাচ্চা আছে, গরিব অরফান বাচ্চা, ওদের জন্য আমি করেছিলাম আজ থেকে 11 বছর আগে। শ্রীলঙ্কায় লাদানি ফাউন্ডেশন বলে একটা অর্গানাইজেশন আছে, তার যিনি ডাইরেক্টর রেভারেন্ড ফাদার নেভিল, আমি ওনাকে খুব শ্রদ্ধা করি এবং ওনার সংস্থার সঙ্গে কোলাবোরেশন করে আমি এটা চালাচ্ছি এবং এক্ষেত্রে ইন্ডিয়ান অ্যাম্বাসি থেকেও আমাকে অনেক সাপোর্ট করে। ঠিক আছে, লাস্ট 11 ইয়ার্স আমাদের এই প্রজেক্টটা চলছে। সেখানে আমি তো যাই, প্লাস ওখানেও কোচ আছে, 2 জন কোচ আছে যারা দেখাশোনা করে, আমিও যাই এবং ভালো রেজাল্ট করছে। এইবার একটা প্রশ্ন করব, যে প্রশ্নটা হয়তো আমার কাছে এবং আমাদের যারা দর্শকরা আছে তাদের কাছেও শুনতে মনে হবে, যে আপনি একাডেমি করেছেন, আপনি বারুইপুরের ছেলে, তাই তো? বারুইপুরের ছেলে, একেবারে বাংলার হোম সয়েলের ছেলে, সেই ছেলেটি এখান থেকে উঠে এসে সে মুম্বাইতে একাডেমি করেছে, শ্রীলঙ্কাতে একাডেমি করেছে, সে বিভিন্ন জায়গায় টাই আপ করছে এবং মুম্বাই, শ্রীলঙ্কা এই সমস্ত বাচ্চাদের গ্রুম করছে এবং তাদের ফিউচারটাকে দেখছে। তাহলে আপনার কাছে বাংলা কেন প্রাপ্ত, বাংলায় কেন কাজ করলেন না? বাংলায় কাজ করছি না সেটা নয়, বাংলায় কাজ করছি। আমি আমার কোচিং ইয়েতে আমি 7খানা স্টেট করছিলাম, আমি 23টা ন্যাশনাল করেছি অ্যাজ কোচ। আমি 6 বছর মধ্যপ্রদেশ স্টেটের আমি হেড করছিলাম, এখনও পর্যন্ত মধ্যপ্রদেশ স্টেটে আমি কাজ করি, তাদের জন্যও করি। এবার বেঙ্গলে আমি আন্ডার 19 মোহামেডান স্পোর্টিংয়েরও আই লিগে ছিলাম, টালিগঞ্জ আমি আন্ডার 19, যেহেতু আমি ইউথ ডেভেলপমেন্ট কোচ, আমি এগুলো দেখি। এবার বাংলায় দেখুন, বাংলায়
যদি আপনাকে না কোনো জায়গায় ডাকে, আপনি উপযাজক হয়ে আপনি কি করে এসে কাজ করবেন? সেটা তো সম্ভব না। সবাই জানে, সবাই প্রোফাইল জানে, আমি ইউথ নিয়ে কাজ করি সেটা জানে। যদি ডাকে নিশ্চয়ই সেক্ষেত্রে আসব। এবং উপযাজক হয়ে আমি একসময় আইএফের কোনো সেক্রেটারির সঙ্গে মিট করতে, এইটা আমি শুনেছি যে আপনি আইএফএ সেক্রেটারির ঘরে পর্যন্ত গেছিলেন, মানে যেই সময়টা আপনি অনেকটা স্ট্রাগল করছেন আর কি। এই সময় স্ট্রাগল করছি না, স্ট্রাগল করছি না। সেই সময় আমি আপনাকে এই কয়েক বছর আগের ঘটনা, আমি সেই সময় আমার জায়গায়, আমি সেই সময় অনেক ভালো পজিশানে, আমার স্ট্রাগলের কোনো সেই সময় ইয়ে নেই। অ্যাকচুয়ালি বলতে গেলে স্ট্রাগল, দেখুন স্ট্রাগল যেটা করার কলকাতা ময়দানটাই আমি স্ট্রাগল করেছি। তারপরে আমি স্টেট কোচ হয়ে আরেকটা যে মানুষটার কথা, আমি দুটো মানুষের কথা কখনো ভুলবো না, সে হচ্ছে দেবু মুখার্জি এবং রঞ্জিত গুপ্ত। দেবু মুখার্জির জন্য আমি কলকাতা ময়দানে, দেখুন আজকে বারুইপুর কলকাতার মধ্যে এসছে, তখন বারুইপুর কলকাতা ছিল না। তখনকার দিনে বারুইপুর থেকে এসে কলকাতায় কোনো ক্লাবের কোচ হওয়া মানে একটা বিরাট ব্যাপার, ঠিক আছে। সেখানে দেবু মুখার্জি না হলে, দেবুদা না হলে আজকে আমি সেই জায়গাটা পেতাম না। এবং পরবর্তীকালে আমি যে ন্যাশনাল লেভেলে কোচিং করেছি সেই জন্যে রঞ্জিত গুপ্ত যেই সময়, রঞ্জিতদা যে সময় আইএফএস সেক্রেটারি, রঞ্জিতদা আমাকে সেই জায়গাটা প্রথম করে দিয়েছিল। আন্ডার সিনিয়র ওমেন্স ন্যাশনাল, 10th ওমেন্স ন্যাশনালে আমি অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনে স্পটার ছিলাম। তারপরেই আমি ন্যাশনাল লেভেলে কোচিং শুরু করি, দেবুদা। তারপরে আমি বাংলাদেশ কোচিং করিয়েছি, বাবলুদা আমাকে পাঠিয়েছিল সেই সময়। ঢাকা ওয়ারি 99-2000-এর কথা বলছি, ঢাকা ওয়ারি 100 ইয়ার্স সেলিব্রেশন ছিল, তো ওরা রেলিগেশনে পড়ে গিয়েছিল, তো সেই সময় আমাকে পাঠিয়েছিল, সেই টিম সেফ হয়ে যায়। তারপরে আমি উড়িষ্যা দিয়ে শুরু করি, উড়িষ্যার পর ত্রিপুরা কোচিং করিয়েছি, ত্রিপুরার পর ছত্তিশগড় কোচিং করিয়েছি, মধ্যপ্রদেশ কোচিং করিয়েছি, এবং সবথেকে বড় হচ্ছে মহারাষ্ট্রে জেনারেলি বাঙালিদের, বাংলার মানে মহারাষ্ট্রের বাইরের বাঙালি হিসাবে আমি ফার্স্ট কোচ। ওখানে বাঙালি ধরুন আছে, ঘোষদা আছে, কোচিং করায়, ঠিক আছে, কিন্তু সে ওখানকার বাঙালি। কিন্তু আমি বাংলার থেকে গিয়ে সেখানে গেছি, সেখানে আমি ফার্স্ট বাঙালি কোচ। আমি 3 বছর মহারাষ্ট্র স্টেট কোচ ছিলাম, এবং 2009 আন্ডার-14 মহারাষ্ট্র টিম প্রথম আমার হাত দিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল। আচ্ছা, এই যে এত সাফল্য পাওয়া, মানে এইরকম জায়গায় নিজেকে নিয়ে যাওয়া, এরকমভাবে ফুটবলকে এখন আপনি বাচ্চাদেরকে তুলে আনছেন, প্রথম থেকে তুলে আনছেন, কিন্তু প্রথম দিনটা তো খুব একটা সহজ ছিল না। আপনি যেটা বলছিলেন প্রচণ্ড স্ট্রাগল থাকে, কি অসুবিধার সম্মুখীন হতে হয়েছে? দেখুন, অসুবিধা তো অনেক কিছু থাকে, অসুবিধার তো কোনো শেষ নেই। ধরুন আমি কলকাতা দিয়ে উঠেছি, কলকাতা ময়দানে একটা কথা, মানে আমার তো দেখুন, আমি কোচিং করাবো, আমি পড়াশোনা করে কোচিং করছি, আমি ব্যাকডোর দিয়ে কোচিং করাই না। আমি যেখানেই যাব, আমি যদি জেনুইন পড়াশোনা করে কোচ হয়ে থাকি, আমি আমারটা করে নিতে পারবো, ঠিক আছে। কলকাতা ময়দানে কোচিং করতে গেলে আপনার কলকাতা ময়দানে কোচের নিজের ব্যক্তিত্ব কতটা রাখতে পারে সেটা খুব, আপনারা রিপোর্টার, আপনারাও জানেন, এবং আমারও সেই অভিজ্ঞতা হয়েছে কিছু ক্লাবে, যে ম্যাচের আগে একটা লিস্ট ধরিয়ে দেওয়া যে এই প্লেয়ারগুলোকে খেলাবেন, ঠিক আছে। তো আমি কোচিং পড়াশোনা করে আমি কোচ হয়েছি, মেহনত করে কোচ হয়েছি। আমি তো ব্যাকডোরের কোচ নয়, আর আমার কনফিডেন্স আছে। আর আমার জন্য, আমি যদি ভালো কোচিং করি, আমার যদি যোগ্যতা থাকে, আমি সারা পৃথিবী আমার জন্য পড়ে আছে। আমি শুধু বাংলার কথা কেন ভাববো, আমি শুধু কেন ইন্ডিয়ার কথা ভাববো? আমি তো বাইরে কোচিং করাই, আমার তো দরকার নেই। আমার যোগ্যতা দিয়ে আমি যদি করতে পারি, আমার নিজের স্বাধীনতা, একজন কোচ মিনিস টিচার যদি তার সম্মান স্বাধীনতাটা না পায়, তাহলে সে কেন কোচিং করবে? জীবনে পয়সাটা তো সব কিছু নয়, আমার ওয়ার্ক স্যাটিসফ্যাকশানটা হচ্ছে বড় জিনিস। আমি কোচ, আমি আমার দায়িত্ব যেটা পাবো সেটাকে আমি সঠিক কাজে লাগাবো এবং করবো। দেখুন, আমি ঘটনা হয়েছে, আমি 2009-এ যখন আমাকে মহারাষ্ট্র স্টেটটি দিল, আপনি জানেন না, বাংলার অনেক কোচও চিন্তা করতে পারবে না যে মহারাষ্ট্রে একটা প্লেয়ারকে নিলে কীরকম টাকার খেলা চলে, চিন্তা করতে পারবেন না। আমি 2009-এ মহারাষ্ট্র স্টেট কোচ হয়েছি, একটা ছেলেকে আমি বাদ দিয়েছিলাম, আমি তখন তো কাউকে চিনিও না, একটা ছেলেকে বাদ দিয়েছিলাম। সন্ধেবেলায়, তখন আমি কুপারে যে থাকতাম, সন্ধেবেলায় একটা বিরাট গাড়ি এলো, একজন ভদ্রমহিলা, মানে খুব সুন্দর একজন ভদ্রমহিলা, আমাকে ওখানে কৃষ্ণা বলে একজন মানে সিকিউরিটি, সে আমাকে বসে বললো, একজন ম্যাডাম আপনার সঙ্গে কোচ দেখা করতে এসছে। তো আমি তখন জাস্ট
আন্ডার 14 টিমের কুপারে যে গ্রাউন্ডে তখন প্র্যাকটিস শেষ করে আমি ওখানেই থাকতাম। তো আমি রুমে বসেছি, তা আমি বললাম কে, আমি তো চিনি না কাউকে, ঠিক আছে নিয়ে আসুন। তো নিয়ে এসে বসালাম, বসে চা অফার করলাম। চা খেতে খেতে উনি আমাকে, আপনি চিন্তা করতে পারবেন না, একটা সোনার আংটি বের করে দিলেন আর এরকম একটা ব্রাউন কাগজে বান্ডিল দিলেন। তাই বললাম এটা কী? বলছে এতে কিছু মিষ্টি খাওয়ার টাকা আছে, এই গিফটটা আপনি নিন, আমার ছেলে এটাকে নিন, আমার ছেলেটাকে আপনি বাদ দিয়েছেন, আমার যে বান্ধবীর ছেলে সে চান্স পেয়েছে, এটা আমার খুব প্রেস্টিজের ব্যাপার। তো আমি বললাম দেখুন আমি তো এটা করি না, আপনি গিয়ে ডাইরেক্ট সেক্রেটারির সঙ্গে কথা বলুন। সেক্রেটারি তখন ওয়ালি মোহাম্মদ। তো ওয়ালি মোহাম্মদের কাছে আমি পাঠিয়ে দিলাম। তা ওয়ালি মোহাম্মদ পরবর্তীকালে ওখানে অফিসিয়ালদের বলে দেখো কীরকম কোচ, কীরকম বেকুব কোচ, দেখো এত টাকা। এবং সেই আপনি জানেন না সেই প্যাকেটটায় 5 লাখ টাকা ছিল। 5 লাখ টাকা আমাকে মিষ্টি খেতে দিচ্ছিল, তার ছেলে টিমে থাকে। মহারাষ্ট্রের টিম মানে হলে ওখানে এরকম প্রচুর হয়, ঠিক আছে। শুধু ওইটা না, আমি মধ্যপ্রদেশ স্টেটে আমি কাজ করেছি, সন্তোষ ট্রফিতে প্রচুর পয়সার এইসব অফার আছে। তো আপনি যদি কোচিং, আমি সেই সময় ওয়ালি মোহাম্মদকে আমি বলেছিলাম আমি কোচিং করতে চাই, আমার পয়সা কামানোটা লক্ষ্য নয়, আমি যদি ভালো কোচিং করি, আমার যদি রেজাল্ট আছে, আমার সময় ঠিকই পয়সা আসবে। তো আমি ওনাদের বলেছিলাম যে আমার উপর কোনো ইন্টারফেয়ার করবেন না, যদি আমি রেজাল্ট না দিতে পারি 2009 এবছর, তাহলে সামনের বছর থেকে আর কোনো দিন আমি টিম চাই আপনি দেবেন না আমাকে। আর সত্যি কথা বলতে কি, ওরা মহারাষ্ট্র আরেকটা লোকের কাছে আমি খুব কৃতজ্ঞ থাকবো, গডফ্রে পেরেরা। গডফ্রে ভাইয়ের ছেলেও আমার স্টুডেন্ট, অ্যাস্টল, ও আমার স্টুডেন্ট। তো গডফ্রে ভাই বলেছিল যে কোচের উপর কেউ কোনো কথা বলবেন না, কোচ যাকে সিলেক্ট করবে সেই সিলেক্ট। আমি সেইখানে টিম সিলেক্ট করেছিলাম এবং আনবিটিন। আমি ওখানে বাংলা টিম হেরে গেছিলো, হিরালাল দাস কোচ ছিল, কিন্তু আমার টিম একটা ম্যাচও হারেনি আন্ডার 14-এ জামশেদপুরে। আমি চ্যাম্পিয়ন হয়ে ঘরে গেছিলাম, মহারাষ্ট্রে ফিরেছিলাম। ওই আমার টার্নিং পয়েন্ট হয়ে গেল, ঠিক আছে। তো আমার কথা হচ্ছে, যদি আমি কোচিং করতে, বাংলায় জুড়ে বললেন, আমি যদি কোচিং করতে এসে আমি নিজের মেরুদণ্ডটাই না রাখতে পারি, তাহলে আমি কোচিং করবো কেন, দরকার নেই। কিন্তু কোথাও গিয়ে একটা আফসোস হয় না, আগেকার বাংলায় ধরুন ইস্টবেঙ্গল মোহনবাগান দলে আমরা দেখতাম প্রচুর বাঙালি, এখন বাংলার ফুটবলার মানে একেবারে দূরবীন দিয়ে খুঁজতে হয় এরকম ইস্টবেঙ্গল মোহনবাগান টিমে বা জাতীয় দলেও। বাংলার ফুটবলের সাপ্লাই লাইন গ্রামগঞ্জ সেখানটায়ও যেরকমভাবেই হোক অনেক হচ্ছে ঠিকই, কিন্তু আমরা সেরকম ফুটবলার, সেরকম নাম, সেরকম মুখ পাচ্ছি না। তো অনেক দিন হয়ে গেল, শেষ সেই মেহতাব হোসেনকে পেয়েছিলাম। এটা কি মনে হয়? দেখুন, বাংলায় আমার ব্যক্তিগত অভিমত, কে কোচ এখানে বাংলায় অনেক শ্রদ্ধেয় কোচেরা আছে, আমার ব্যক্তিগত অভিমত বাংলায় এখনও ট্যালেন্ট আছে। এবং বাংলার ছেলেরা যে ফুটবল খেলে, বাংলার মেয়েরা যে ফুটবল খেলে, সেই ফুটবলটা যদি ঘষা মাজা করা যায়, এখনও বাংলা ভারত সেরা। কিন্তু সেক্ষেত্রে ওই বললাম, আমাদের কোচেদের ঠিক হতে হবে। আমি বাংলার কোচ হলে আমাকে বাংলার স্বার্থটাই দেখতে হবে, কে আমার ভাই, কে আমার বোন, কে আমার ছাত্র ছিল, এসব দেখলে হবে না। আর যেটা বললেন যে দেখুন, বড় ক্লাবকে আমি কেন দোষ দেবো? ক্লাব যদি তার ক্যাটাগরির প্লেয়ার না পায়, তাহলে ক্লাব কেন নেবে? প্রফেশনাল ক্লাব, তারা পয়সা, সেখানে বাংলার কোনো ব্যাপার নয়, ঠিক আছে। আজকে একটা প্রফেশনাল ক্লাব তাকেই টাকা দেবে যে সেই টাকাটা পাওয়ার যোগ্য। তা আজকে দেখুন, আজকে যে আমাদের পুরনো প্লেয়াররা ছিল, মেহতাব বলুন, যে বা 80 দশকের যে প্লেয়ার বা 90 দশকের প্লেয়ার, তারা যে পরিমাণ তারা পরিশ্রম করত, যে পরিমাণ তাদের মধ্যে একটা অধ্যাবসায় ছিল যে না আমরা কোচ করব, আজকে প্লেয়ারদের মধ্যে পাবেন কোথায়? সেখানে দুটো ফল্ট আছে। আমি আপনাকে প্রথমে একটা কথা বলেছিলাম, শুধু কোচিং করলে হবে না, আগের ফুটবল আর এখনকার ফুটবলের মধ্যে অনেক তফাৎ আছে। এখনকার ফুটবল অনেক বেশি প্রফেশনাল হয়ে গেছে, ঠিক আছে। আজকে দেখুন, সিম্পল জিনিস, আজকে বাংলায় মণিপুরি প্লেয়ার কত খেলছে, অন্যান্য স্টেটের প্লেয়ার বাংলায় কত খেলছে, কিন্তু একটা বাঙালি প্লেয়ার আপনি বাইরে গিয়ে পাবেন না। কেন পাবেন না? কারণ আমাদের বাঙালি প্লেয়ারের মধ্যে প্রফেশনালিজম নেই। আমি দেখেছি বাংলার বাইরে অনেক ক্লাবকে যদি বলি যে বাংলায় একটাকে 2-1 ছেলে নিন ভালো, বলে আরে বাবা 2 দিন বাদেই ওরা ঘরে পালাবে। তাহলে এটাই তো প্রফেশনালিজম না? আজকে যদি ব্রাজিলের প্লেয়াররা ইন্ডিয়াতে এসে বছরকে বছর পড়ে থাকতে পারে, আজকে ব্যারিটোকে দেখুন, ঠিক আছে, তাহলে আমাদের বাংলার প্লেয়াররা গিয়ে দিল্লিতে, আমার বাংলার প্লেয়াররা গোয়াতে খেলতে পারে না, তারা বাড়ি ছেড়ে থাকতে পারে না। তা আমি প্লেয়ারদের দোষ দেবো? আমি কর্মকর্তাদের কেন দোষ দেবো? কর্মকর্তারা যদি তাদের যোগ্যতা সম্পন্ন প্লেয়ার না পায়, কেন নেবে? যে প্লেয়ারদের যোগ্যতা আছে তাদের নিচ্ছে।
যার যোগ্যতা নেই তাকে নিচ্ছে না। আর আজকে আপনি বাংলার বাইরেও আপনি দেখুন না, বাংলার বাইরে অন্যান্য ক্লাবগুলো কেন, যদি আমি বলি মোহনবাগান ইস্ট বেঙ্গলের ভুল, মোহনবাগান ইস্ট বেঙ্গল মোহামেডান কেন ভুল করবে? আজকে যদি আমার প্লেয়ারদের যোগ্যতা থাকে তাহলে বাইরেও সিলেকশন হওয়ার কথা, ঠিক আছে? তাহলে সেটা তো হচ্ছে না, কেন হচ্ছে না? আমাদের মেন হচ্ছে প্রফেশনাল, আমি বাংলাতেই খেলবো, এই মানসিকতাটা কেন হবে? এটা ঠিক করার জন্যই তো মনে হয় একটা একাডেমির প্রয়োজন, যে একাডেমি থেকে তাদের গ্রুমটা হবে। তো সেই কারণে মানে এইখানটায় অনেক একাডেমি রয়েছে, প্রচুর একাডেমি রয়েছে, এবং আপনি যেভাবে একাডেমিটাকে একটা অন্য স্তরে অন্য লেভেলে নিয়ে গেছেন, আমি বলছি বাংলায় এরকম একটা যদি আপনি করতেন বা আইএফের সাথে সহযোগিতা নিয়ে করতেন, এটা তো করাই যায়। বাংলার যে একাডেমিরা আছে তারাই করতে পারে, তারাই করতে পারে, কিন্তু আমি বললাম না একাডেমি শুধু প্র্যাকটিস করলাম, একটা দুটো ম্যাচ খেললাম হয়ে গেল, এটা নয়। একাডেমি মানে একটা বাচ্চাকে, যেমন আপনি ধরুন স্কুলে পড়ছে, একটা বাচ্চাকে সব দিক দিয়ে তৈরি করতে হচ্ছে। তো একটা স্কুলে যখন একটা বাচ্চা পড়ছে, তার ওয়ার্ক এডুকেশান হচ্ছে, তার ফিজিক্যাল এডুকেশান হচ্ছে, তার এডুকেশান হচ্ছে, তিনটে সাবজেক্টই হচ্ছে। ঠিক একাডেমিতেও শুধু খেললো এটা করলে তো হবে না, তাকে মনস্তাত্ত্বিকভাবে তৈরি করতে হবে, তাকে স্বপ্ন দেখাতে হবে। স্বপ্নটা কে দেখাবে? কোচ দেখাবে। একটা প্লেয়ার, একটা বাচ্চা ছেলে, তার আইডল কে? সে তো নিশ্চয়ই মেহতাব হোসেনকেও চিনবে না, সে বাইচুং ভুটিয়াকেও চিনবে না। যখন একটা বাচ্চা ছেলে আসছে মাঠে, তার আইডল হচ্ছে তার কোচ, স্যার যা বলবে সে তাই করবে। তাহলে সেই দায়িত্বটা হচ্ছে সেই কোচের। একটা ছেলেকে যদি ধরুন 5 বছর বয়স থেকে আমি তার মনস্তাত্ত্বিক দিকটা তৈরি করি, বাবা তোকে ভালো খেলতে হবে, শুধু বাংলার নয়, তোমাকে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় খেলতে হবে, দরকার হলে ইন্ডিয়ার বাইরে গিয়ে খেলবে, কিন্তু তুমি ভালো প্লেয়ার হবে, এই জায়গাটা যদি তার মাথার মধ্যে ব্রেনে ঢুকিয়ে দিতে পারা যায়, তাহলে কেন হবে না? সম্ভব। ঠিক আছে, এই জায়গাটাই আমাদের বাংলার একাডেমিরা অনেক কমই। আজকে দেখুন, আজকে নর্থ ইস্ট বা গোয়া এরা যেসব একাডেমি করেছে বা ওদের ফুটবলার তৈরি হচ্ছে, ওরা কিন্তু ওটাকে একটা মানে ফ্যাক্টরি তৈরি করে ফেলেছে। ওরা একটা ফ্যাক্টরি, কেরিয়ার ওরিয়েন্টেড ফ্যাক্টরি, যে এখান থেকে তুমি তোমার কেরিয়ার করে নিতে পারো। ঠিক আছে, ভালো ফুটবল খেলো, তুমি জায়গা দিয়ে নাও, চলে যাও। ঠিক আছে, দেখুন আজকে যেটা বাংলার সরকারও যেটা করছে, এখন স্পোর্টস কোটা করে দিয়েছে, তাহলে আর কি, গভর্নমেন্ট স্পোর্টস কোটা তৈরি করে দিয়েছে, চাকরির সুযোগ আছে। এবার প্লেয়ার যদি স্বপ্ন না দেখতে পারে, আগে ধরুন আপনি মেহতাবের কথা বললেন, এরা কত প্র্যাকটিস করতো, আজকে হাবিবুর বলুন, মেহতাব বলুন, এরা ঘন্টার পর ঘন্টা প্র্যাকটিস করতো। তার আগে যারা 70 দশক বা 80 দশকের প্লেয়ার ছিল, শুধু আমি ওই 1 ঘন্টা কোচিং করলাম, চলে এলাম, তারপরে আমি সারাদিন মোবাইল নিয়ে পড়লাম, গাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছি। এটা তো এইভাবে তো একটা প্রফেশনাল প্লেয়ার হতে পারে না। একটা প্রফেশনাল প্লেয়ার আপনি দেখুন 14 বছরের উপরে হয়ে গেল, 14 বছর ক্রস করলো যেই, তাকে জিমে ভর্তি হতে হবে, তাকে জিম ফিম করতে হবে। আমাদের প্লেয়াররা করে না। আমি এমনও দেখেছি বাংলার ছেলে 15 বছরে ফুটবল খেলে, সে বিয়ার খায়, আমার নিজের চোখে দেখা, সিগারেট ফোকে। তাহলে আপনি চিন্তা করুন না, যে আপনি যদি ইংল্যান্ডে যান বা ইউরোপে যান, ওরা তো মদের দেশে ভাসছে, ওরা মদের দেশে আছে, কিন্তু ওরা নিজেদের কেরিয়ার সম্বন্ধে ওরা এতটাই ওয়াকিবহাল, ওরা জানে আমার ফুটবল শেষ তো আমার ইনকামের সোর্স অফ ইনকাম শেষ। সুতরাং ওরা কিন্তু পার্টি করে, ওরা মদও খায়, সব কিছু করে, কিন্তু ওরা ওদের টাইমিংয়ের বাইরে যায় না। আমাদের এখানে একটা প্লেয়ারকে দেখুন, কত উচ্ছৃঙ্খল, সারা রাত ধরে তারা পার্টি করছে, করছে, কিন্তু ওখানে হয় না। ওখানে রাত 10টা বেজে গেল, যে যার ঘরে চলে গেল, শুয়ে পড়লো, পরের দিন সকালে মাঠে চলে গেল। তা এই প্রফেশনালিজমটা তাদের মধ্যে যদি সেই বোধটা এসে যায় প্লেয়ারের মধ্যে, যে আমি যতদিন বেস্ট ফুটবল খেলতে পারবো ততদিন আমার কেরিয়ারটা, তার না হলে আমার কেরিয়ার আমি করতে পারবো না, এই জায়গাটা যদি বুঝতে পারে, এবং কোচ যদি একাডেমি লেভেল থেকে এই জায়গাটা তাদের মধ্যে ঢুকিয়ে দিতে পারে, অটোমেটিকলি রেজাল্ট আসবে। কেন আসবে না? দাদা, একটা কথা জিজ্ঞাসা করব, আমি যেটা শুনেছিলাম যে আপনি আইএফএতেও কিছু প্রজেক্ট নিয়ে গেছিলেন এবং বাংলার ফুটবলের স্বার্থে আর কি বেশ কিছু কথা বলার জন্য আইএফএতে গেছিলেন, কি হয়েছিল ঘটনাটা? দেখুন, ব্যাপারটা হচ্ছে আইএফএ আমার একটা ছিল, আমার কয়েকজন, আমার কাছে তো কোচেরা আসে, আমার কাছে ফরেন ইউরোপিয়ান কোচেরা আমার একাডেমিতে সবসময় আসে। তো আমি এটা ভেবেছিলাম, দেখুন আমার রাজ্য, যে রাজ্য থেকে আমার ফুটবলে, আজকে ফুটবল দেখুন, ফুটবল এমন একটা গেম যে কখনো ফুটবলকে যে ভালোবেসেছে তাকে খালি হাতে ফেরায় না। আজকে তার পরিসংখ্যান আপনি যদি দেখেন, পৃথিবীতে এমন কোনো ফুটবলার নেই যে নিঃস্ব গরিব ঘর থেকে আসেনি, আজকে তারা সব কিছু করেছে। ঠিক আছে, তেমনি দেখুন আমিও বাংলারই থেকেই ফুটবলটা পায়ে নিয়েছি, ফুটবলটাকে ভালোবেসেছি, আজকে যতটুকু কেরিয়ার করতে পেরেছি,
একটা মানুষের স্বপ্ন যেটা থাকে, গাড়ি বলুন, বাড়ি বলুন, সম্মান বলুন, সেটা তো আমার বাংলা থেকেই পাওয়া না, আমার বাংলা থেকেই শুরুবাত। সুতরাং আমি যদি মনে করি যে আমি এখন তো বম্বেতে থাকি, আমার বম্বেই যাব, আমি বাংলা, আমার জানি না, অন্য এক একজন মানুষ এক একটা চিন্তাভাবনা নিয়ে চলে, কিন্তু আমি মনে করি যে আমার বাংলা আমার কাছে আগে, কারণ এই বাংলাই আমাকে সেইটা আমার পায়ে দিয়েছিল, বা আমাকে এই জায়গাটা প্রথম আমি স্টার্ট করেছিলাম বাংলা থেকে। সুতরাং এবং আমাকে হেল্পও করেছিল সেই বাঙালিরাই। সুতরাং সেই জায়গাটা ভুলে গেলে চলবে না। দেখুন, আপনি যদি বেইমানি করেন, বেইমানি সব কিছুতেই করতে পারেন, কিন্তু সেই জায়গাটা উচিত না। আমি এই যে দেবুদার নাম বললাম, আমি রঞ্জিতদার নাম বললাম, আমি সুব্রত দত্তের কথা বলবো, এরা সবসময় যে কোনো কাজে, যে কোনো ইয়েতে আমাকে হেল্প করে। সে তাদের আশীর্বাদে বলুন, তাদের গাইডলাইন্সে বলুন, আজকে আমি জায়গাটায় পৌঁছেছি। তা নাহলে আমি আজকে এই জায়গাটায় পৌঁছতাম না। মানুষ তার নিজের যোগ্যতা যতই থাক, তাকে যদি কেউ প্ল্যাটফর্ম না দিতে হেল্প করে, সে কখনোই সেই জায়গাটা অ্যাচিভ করতে পারে না। আমি শুনেছি আপনি নাকি আইএফএ অফিসেও গেছিলেন এবং সেখান থেকে নাকি আপনাকে সচিবের আইএফএ অফিসে না, আমি কোনো একজন সেক্রেটারি ছিলেন, আমি ওনাকে ফোন করেছিলাম, ফোন ধরেননি, মেসেজও করেছিলাম, তখন উনি দেখা করতে অস্বীকার করেছিলেন। আমি এটা চেয়েছিলাম যে আমার কাছে তো প্রচুর ফরেন কোচ আসে, উয়েফা লাইসেন্স, প্রো লাইসেন্স কোচেরা আসে, আমি চেয়েছিলাম তারা আমার এখানে আসে, তাদের আমায় কোনো খরচা দিতে হয় না। আমি চেয়েছিলাম একটা সুন্দর প্রজেক্ট বানিয়েছিলাম যে জেলার, বাংলার বিভিন্ন জেলার, দেখুন ফুটবলাররা আসে তো জেলা থেকে, আজকে সেই জেলার কোচেদের যদি আমি উন্নততর ট্রেনিং দিয়ে তাদের শিক্ষিত করতে পারি, তাহলে আমার মনে হয় আরও ভালো ফুটবলার উঠে আনতে পারবো। সেই জন্যে আমি কথা বলতে চেয়েছিলাম যে আমার কাছে যে কোচেরা আসে, তাদের যদি বেঙ্গলে আমি আনি, তাদের দিয়ে একটা করে ক্যাম্প যদি করানো যায়, কোচেদের ট্রেনিং ক্যাম্প, সেটা অনেক বেটার রেজাল্ট হতে পারে। তো এসছিলেন, তখন যিনি সেক্রেটারি ছিলেন তিনি আমার সঙ্গে দেখা করতে অস্বীকার করেছিলেন। দেখাই করেননি, তারপরে প্রজেক্ট তো শোনা তো দূরের ব্যাপার আর কি, এবং উনি ডাইরেক্ট মেসেজ করেছিলেন যে আমার সঙ্গে দেখা এখন হবে না, আমার এখন সময় নেই। আমি দুবার ট্রাই করেছিলাম, কিন্তু আমি পাইনি সেই সময়। তারপরে এখন অনির্বাণ হতাশ হয়েছে। হতাশা তো শুনুন, হতাশা প্রফেশনাল লোকেদের হতাশা আসে না, দুঃখ লেগেছিল যে দেখুন, আমি পয়সার জন্যে, বাংলার জন্য কিছু করছি তা নয়, আমি আমার নিজের পয়সায় আমি তাদের টিকিট করে নিয়ে আসি। তারা হয়তো আমার কাছ থেকে পয়সা নেয় না, আমি নিজের পয়সায় তাদের টিকিট করে নিয়ে আসি, নিজের পয়সায় তাদের আমি বম্বে হোটেলে রাখি আমার নিজের পয়সায়। ঠিক আছে, আমি যদি বেঙ্গলের জন্য 4 দিনের জন্য পাঠাই, আমি নিশ্চয়ই আইএফএর থেকে পয়সা চাইবো না। ঠিক আছে, আর আমার কোনো লক্ষ্যও নেই আমার পয়সা চাওয়ার। ভগবানের দয়ায় আমি যথেষ্ট পয়সা কামাই, সবাই আশীর্বাদে আমি পয়সা কামাই, তো আমার দরকার নেই। আমি বাংলার ফুটবলে বাংলার থেকে আমি এসেছি, আমার কাছে বাংলাটার প্রাধান্যই সব থেকে বেশি। আমি যার জন্য এটা চেয়েছিলাম যে এটা যদি হয় ভালো হবে। অস্বীকার করেছে, সেই সময় আমার একটু দুঃখ লেগেছে। ঠিক আছে, সব কিছু বাস্তবতা মেনে নিতে হয়। এখন তো অনির্বাণদা এসছে, তো নতুন করে কি কিছু ভাবছে? অনির্বাণদা আসার পরে অনির্বাণদা আমাকে বলেছে এ ব্যাপারে, আমি কেন মিথ্যে কথা বলবো তার নামে। অনির্বাণদা উৎসাহ নিয়ে এসে আমাকে ফোন করেছে, আমার সঙ্গে কথা হয়, যোগাযোগ রাখে, এবং আমি এর মধ্যে একটা মুর্শিদাবাদ জেলায় একটা কোচিং ক্যাম্পও করেছি কোচেসদের নিয়ে। প্রায় 30 জন কোচ ছিল, সার্বিয়ার এক্স ন্যাশনাল কোচ, উয়েফা প্রো লাইসেন্স ইনস্ট্রাক্টর সিনিসা জেলিক এসেছিল। ঠিক আছে, আমি করেছি। এরপরে আমার আরেকজন কোচ আসছেন, ফার্নান্ডো পেরেজ, ও আসলে আবার একটা ক্যাম্প করে দেবো। অনির্বাণদা আমাকে বলেছে যে এটা করলে অনেক বেটার হবে, তুমি এটা করো। তা আমি হেল্প করছি, কোনো অসুবিধা নেই। আমি মুর্শিদাবাদে 5 দিনের আমি করেছিলাম, আবার আসলে আবার এরকম 5-6 দিনের একটা ইয়ে করব, এবং তার লাভও হয়েছে। মুর্শিদাবাদ থেকে তিনজন খুব ভালো কোচের সন্ধান পাওয়া গেছে, এবং ছেলেগুলো জুনিয়র ছেলে ভালো কোচিং করছে। যেমন প্লেয়ারদের স্পট করতে হবে, কোচেদেরও তো স্পট করার দরকার আছে, যে একটা ভালো ছেলে ভালো কোচিং করবে, সেই ছেলেটাকে যদি আমরা নজরে পাই, তাহলে যেমন একটা প্লেয়ারকে আমরা স্কুটিনি করে নিয়ে আসছি স্কাউট করে, তেমনি একটা ভালো কোচকেও স্কাউট করে নিয়ে এসে তাকে জায়গা করে দেওয়ার দরকার আছে। তো সেটাও দরকার। যেমন একটা ফুটবলের উন্নতি করতে গেলে শুধু আমি প্লেয়ারের কথা ভাববো, সেটা করলে তো হবে না, আমার কোচকেও ডেভেলপ করতে হবে। তা সে যদি আমি বেঙ্গলের গ্রামগঞ্জ থেকে যদি আমি ভালো কোচ পাই, কেন আনবো না? সেটা তো আমার ভালো হলো। এবং তারা যদি ধীরে ধীরে আরও উচ্চশিক্ষিত হয় কোচিংয়ের ব্যাপারে, সেটা বাংলার ফুটবলের জন্য আরও লাভ হবে।
আমরা একেবারে শেষের দিকে এসে গেছি দাদা। জিজ্ঞাসা করব, মুম্বাইতে আপনার যে ধরনের একাডেমিটা রয়েছে, যে স্ট্রাকচারে রয়েছে এবং যেভাবে আপনি বিল্ড আপ করেছেন, কলকাতায় বা বাংলায় যদি এরকম একটা একাডেমি থাকে, আমার কেন সবারই মনে হয় যে অনেকটা হেল্প হবে, বাংলার ফুটবলের অনেকটা ভালো হবে আর কি। যেভাবে আপনি আপনার ভিশন রয়েছে, যেভাবে আপনি কাজ করে চলেছেন এতদিন ধরে, আপনারও কি মনে আছে বাংলা একাডেমি? যদি সেরকম কিছু স্কোপ আসে, কেউ যদি দেখুন, কেউ যদি একাডেমি করতে চায়, সে যদি আমার একাডেমির সঙ্গে জুড়তে চায়, আজকে আমার একাডেমি ওয়ার্ল্ডের বিভিন্ন নামী একাডেমির সঙ্গে যুক্ত রয়েছে এবং আমার একাডেমির বাচ্চারা ইন্টারন্যাশনালি, আমার একাডেমি এই যেমন এপ্রিলে 11 তারিখে ফার্স্ট ইন্ডিয়ান আন্ডার-12 টিম ব্রাজিল যাচ্ছে খেলতে। ঠিক আছে, তো এটা আমাদের জন্য একটা বিরাট পাওনা। আন্ডার-12 বাচ্চা ব্রাজিলে যাবে একটা খেলতে এবং ফার্স্ট ইন্ডিয়ান একাডেমি, ইন্ডিয়ান কোনো ক্লাব যাচ্ছে। তো আমার ছেলেরা এরকম সারা পৃথিবীতে যায়। ঠিক আছে, আমার অলরেডি আর্জেন্টিনা থেকে, উরুগুয়ে থেকে আমার লেটার এসে পড়ে রয়েছে আমার কাছে। ঠিক আছে, যে আমার বাচ্চাদের আমি সব জায়গায় পাঠাই। ঠিক আছে, এবং আপনারা হয়তো জানেন না, আমি প্রত্যেকবার বাংলা থেকে 2টো প্লেয়ারকে আমি ইউরোপে নিয়ে যাই, গরিব বাচ্চা, যাদের 1 পয়সাও যাদের খরচ করার ক্ষমতা নেই। ঠিক আছে, এবারেও আমি মুর্শিদাবাদ জেলা থেকে একটা বাচ্চাকে আমি ডানা কাপে নিয়ে গেছিলাম 1,70,000 টাকা আমার নিজের পকেট থেকে খরচা করে। ঠিক আছে, তো আমি শুধু বাংলা, যেহেতু আমি বাংলা থেকে উঠেছি, আমার বাংলাকে কিছু রিটার্ন দেওয়ারও আছে। কারণ যে কোনো কোচ বলুন, প্লেয়ার বলুন, একটা সামাজিক দায়বদ্ধতা থাকে। আজকে আমরা কেউ সোনার চামচ মুখে নিয়ে জন্মায়নি, লোহার চামচই মুখে নিয়ে জন্মেছিলাম। আজকে সব কিছু ফুটবল থেকে, মান, যশ, সম্মান, পয়সা, প্রতিপত্তি সবই ফুটবল থেকে পাওয়া। তাহলে যে স্টেট থেকে পাওয়া, সেই স্টেটকে রিটার্ন দেওয়ার সামাজিকভাবে কিছু দরকার আছে। ঠিক আছে, সুতরাং সেটার জন্যেই এটা করা, যে কিছুটা অন্তত ভাবা যাবে যে না, আমার পক্ষে সম্ভব না আমি 100টা বাচ্চাকে আমি করব, কিন্তু আমি যদি প্রত্যেক বছর 2টো করে বাচ্চাকেও আমি আগে নিতে পারি, তাদের এক্সপিরিয়েন্স দিতে পারি, সেটা আমার কাছে বিরাট জিনিস। একটা সময় বারুইপুর লোকাল ধরে রোজ ভোরবেলায় ময়দানে আসা হতো। এখন ওই দিনগুলোর কথা ভাবলে, ওই খাটনিগুলোর কথা ভাবলে কীরকম লাগে? পরিশ্রম না করলে তো সাকসেস আসে না। সেই ভালো লাগে, মনে পড়লে তখন তো সেই নস্টালজিয়া হয়ে যায়। যে 4:10 ট্রেন বারুইপুর লোকাল, 4:10 ছাড়তো বারুইপুরে 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে, সেই ট্রেনে আসতাম ময়দানে। তো সে তো একটা নস্টালজিয়া। তারপরে আর ওই ময়দানে স্টু আর 2টো রুটি, 2টো পাউরুটি আর স্টু, এবং দুপুরবেলা খাবারও দিত না, 2টো পাউরুটি আর স্টু খেয়ে সেই বিকেল 3টের সময় বাড়িতে যাওয়া, সে তো একটা দারুণ অভিজ্ঞতা। সেই সব দিনগুলো ভোলা যায় না। আর তবে কষ্ট না করলে কখনো রেজাল্ট আসে না। কষ্ট করতে হয় জীবনে, কষ্ট না করলে রেজাল্ট আসে না। সেই সব দিনগুলো ওরকম করেছিলেন বলেই, এবং আপনার একটা ভিশন রয়েছে বলেই আপনি আজকে এই জায়গায় আসতে পেরেছেন। পাশাপাশি এই যে একটা সাকসেস পাওয়ার জন্য এই যে অধ্যাবসায় আপনি যেভাবে উঠে এসছেন, এটা অবশ্যই এই প্রজন্মের যারা ফুটবলার বা ফুটবল নিয়ে কাজ করছে বা যারা উঠতি ফুটবলার, তাদেরকে ইন্সপায়ার করবে। তাদেরকে কি বলতে চাই? দেখুন, জীবনে সবথেকে বড় জিনিস হচ্ছে জীবনে স্বপ্ন দেখতে হবে। যার স্বপ্ন নেই সে কোনো দিন কেরিয়ার করতে পারবে না। এবং ওই যে একটা কথা বাংলায় বলে না, ছেঁড়া কাটায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখছিস, ইয়ার্কি মেরে বলে, ইনসাল্ট করে বলে। ছেঁড়া কাটায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখলে তবেই লাখ টাকা পাওয়া যায়। কারণ স্বপ্ন না দেখলে সে কোনো দিন পরিশ্রম করবে না। স্বপ্ন দেখলে তবে তো সে পরিশ্রম করার শক্তিটা পাবে, যে না আমাকে পরিশ্রম করতে হবে, আমাকে ওই জায়গাটা অ্যাচিভ করতে হবে। তা স্বপ্ন দেখতে হবে। আমার বাবা হয়তো হেঁটে চলাফেরা করেন বা আমার বাড়িতে একটা ভাঙা সাইকেল আছে, আমাকে BMW স্বপ্ন দেখতেই হবে। আমি যদি 100% স্বপ্ন দেখি, আমি সেটার জন্যই মেহনত করলে আমি 80% অবধি অবশ্যই পৌঁছাবো, সেটাও বিরাট জিনিস। তা স্বপ্ন দেখতেই হবে। আমার বাবা আজকে মাসে 5,000 টাকা মাইনা পায়, আমাদের সংসারটা যা হোক করে চলে। ঠিক আছে, আমি দিনে পান্তা ভাত খাই, কোনো দিন রুটি খাই। তো সেটা করি এবং সেটার জন্যই আমি স্বপ্ন দেখব আগামী দিনে যেন আমি মাংস ভাত খেতে পাই। সেই স্বপ্নটা দেখলে আজকে এই যে আমরা জিদানের কথা এত বলি, জিদান মানে কি নিঃস্ব ঘরের একটা ঘর, মানে এই যে এই ঘরটা যেমন আমরা বসে আছি, এই ঘরটার মতো একটা ঘরে তারা 7টা ভাই বোন, বাবা মা সবাই থাকতো।
আমি তার বাড়ি দেখে এসেছি, মার্সেলে তার বাড়ি, মানে স্লাম এরিয়া যেটা বলে না, সেই স্লাম এরিয়াতে রাত্রিবেলা ওখানে যাওয়া মানে রিক্সের ব্যাপার এইরকম, ঠিক আছে, যেখানে ড্রাগ, যেখানে মারপিট, মানে নিত্য নৈমিত্তিকের ব্যাপার, সেই জায়গা থেকে আজকে দেখুন সে স্বপ্ন দেখেছে বলে সে আজকে এত ওয়ার্ল্ডের বরেণ্য ফুটবলার হয়েছে অধ্যাবসায়। তো তার সঙ্গে আপনাকে ধাক্কা খেতে হবে, আপনি সব জায়গায় মসৃণ রাস্তা তো পাবেন না, আপনার সিলেকশান হয়ে সিলেকশান কেটেও গেছে, এরমও দিন আমারও গেছে। আমি জানি আমি একটা টিম পাচ্ছি, ভালো টিম পাচ্ছি কনফার্ম, পরে জানলাম না যে আরেকজন কোচ সেখানে দায়িত্ব পেয়ে গেছে। তো এই দুঃখ লাগলেও সেটাকে সঙ্গে সঙ্গে সেটাকে ওভারলুক করতে হবে। যদি আমি ওই দুঃখ নিয়ে বসে যাই আর কিছু হবে না, এখানে এইরকমই, দেখুন পৃথিবী সব জায়গায়, নট অনলি স্পোর্টস, প্রত্যেকটা ক্ষেত্রতেই পলিটিক্স আছে, প্রত্যেকটা ক্ষেত্রতেই নোংরামো আছে, কিন্তু ডিটারমাইন্ড হতে হবে। আর পেরেন্টসকে সবথেকে বড় দায়িত্ব হচ্ছে পেরেন্টস আজকের দিনে দাঁড়িয়ে দেখুন, আজকে পড়াশোনা করলেই যে চাকরি পাবে তার তো কোনো মানে নেই, ঠিক আছে। আর শুধু পড়াশোনা করলে একটা ছেলে তো শরীর স্বাস্থ্যটাও, আজকে অনেক বাচ্চা দেখবেন মা কোলে করে নিয়ে যাচ্ছে, 4 বছরের বাচ্চা, তার চোখে বড় চশমা, ঠিক আছে। আজকে একটা যদি ছেলে খেলাধুলা করে সে তো আরও তার শরীরের পক্ষে ভালো হবে, সেক্ষেত্রে তার পড়াশোনার পক্ষেও সাপোর্ট পাবে, মোরালি সমস্ত কিছু সায়েন্টিফিকলি সে সাপোর্ট পাবে। সুতরাং পেরেন্টসদেরও সেই জায়গাটা ভাবার দরকার। শুধু পয়সা জীবনে সব কিছু দেয় না। দেখুন আজকে বড় বড় ব্যবসায়ী, ঠিক আছে, যাদের টাকার অভাব নেই, কিন্তু তারা স্পোর্টসের অফিসিয়াল হচ্ছে, তারা স্পোর্টসম্যান হচ্ছে না, কিন্তু স্পোর্টস অফিসিয়াল হচ্ছে। কেন হচ্ছে? তাদের নামের জন্যে, নাম যশের জন্যে। তা শুধু আজকে আমি আমাকে দিয়ে বলবো, আমি ধরুন বাংলার একটা ছোট গ্রামে বারুইপুরের ছেলে ছিলাম, ঠিক আছে, তখন আজকে বারুইপুর কলকাতার মধ্যে ঢুকেছে, তখন তো বারুইপুর গ্রাম। তাহলে আজকে যদি আমি 5-7খানা স্টেটের আমি হেড কোচ হতে পারি, আজকে যদি মহারাষ্ট্রের মতো স্টেট যেখানে একটা বাঙালি বিদ্বেষের বিরাট ব্যাপার থাকে, সেইখানে যদি আমি ফুটবলের একটা ভালো জায়গা পেতে পারি, সেই স্টেটের কোচ হতে পারি, স্টেটের গভর্নর আমাকে অ্যাওয়ার্ড দেয়, তাহলে আমি যদি সেই জায়গাটা পারি, বা আজকে আমি যদি ওয়ার্ল্ডে আমি 7খানা কান্ট্রির আমি ফুটবলের সঙ্গে যুক্ত আছি, ঠিক আছে, তাহলে আমাদের অন্য ছেলে মেয়েরা কেন পারবে না? সবাই পারবে। স্বপ্ন দেখতে হবে, বড় জায়গায় যাওয়ার কথা ভাবতে হবে। শুধু আমি কলকাতা নিয়ে বসে থাকবো, কলকাতায় চান্স পেলাম না বলে হবে না, এটা কেন ভাববো? চাहे প্লেয়ার হোক, চাहे কোচ হোক, কই ভি হোক, কোচেরাও কেন, অনলি যারা কোচ আছে, যদি তার কোচিং করার যোগ্যতা থাকে, সে যদি মনে করে আমি যোগ্য ব্যক্তি, তাহলে আমি বাংলার বাইরে যাব কোচিং করতে, কেন আমি বাংলা নিয়ে বসে থাকবো? একদমই আমরা কথা বললাম মলয় সেনগুপ্তর সঙ্গে। একটা জীবন সংগ্রামই ঠিকই, ফুটবল জীবন সংগ্রাম, এবং সেই শুরু হয়েছিল 4:10 বারুইপুর লোকাল। সেই বারুইপুর লোকাল ধরে রোজ ময়দানে এসে এইভাবেই কিন্তু একটা দিন করে কঠোর অধ্যাবসায়। আর তারপর এখন তিনি মুম্বাইতে একেবারে স্বমহিমায় একাডেমি চালাচ্ছেনই শুধু নয়, তার সঙ্গে ভারতীয় হিসেবে তিনি যেটা করেছেন, শুধু শ্রীলঙ্কাতেও তার একাডেমি চলছে, ভাবতে পারছেন? আর আরও 2টো কান্ট্রিতে চালু হবে, সেটা আমাকে এক্ষুনি বলছেন, এবং সেটা ক্রমশ প্রকাশ্য। মানে এইভাবেই মানুষটা কিন্তু ফুটবলার তৈরি করছেন, এবং একদমই থাইল্যান্ডেও একাডেমি চালু হবে, যেটা বলছেন, ফুটবলার তৈরি করছেন তিনি, এবং তিনি টাই আপ করছেন বিদেশি ক্লাবগুলোর সঙ্গে। আমরা সবাই জিনাদিন জিদানকে চিনি, আমরা সবাই মোহাম্মদ সালাহকে চিনি, তাদের একাডেমির সঙ্গে টাই আপ করছেন। তার কাছে ফুটবল শেখা বাচ্চাগুলো বিদেশে যাচ্ছে, এই সমস্ত একাডেমিতে গিয়ে ট্রেনিং করতে পারছে। এরকম স্বপ্নটা দেখেছিলেন সেই যেদিন বারুইপুর লোকালে সকাল 4:10 ট্রেন ধরে আসতেন, এবং তখন থেকেই কিন্তু ভাবনাটা ছিল, পরিকল্পনাটা ছিল, আর তার সঙ্গে ছিল কঠোর অধ্যাবসায়। আমরা আজকে কথা বললাম মলয় সেনগুপ্তর সঙ্গে, এবং তার সঙ্গে কথা বলে যেটা বুঝতে পারলাম যে সত্যি একটা ইন্সপিরেশন হয়তো এই লোকটাই, ফুটবল ইন্সপিরেশন এই লোকটাই। এরকমভাবে কিন্তু কঠোর অধ্যাবসায় থাকলে, এবং অবশ্যই একটা স্বপ্ন থাকলে, নিজের লক্ষ্যে একদিন না একদিন পৌঁছানো যায়। আজকের মতো এই পর্যন্তই। বাকি সমস্ত খবরের জন্য আপনারা চোখ রাখুন অবশ্যই প্যারালাল স্পোর্টসে।